গৃহশিক্ষক কাম বাজার সরকার পদে সালাহ উদ্দিনকে নিয়োগদানের ব্যাপারে জহুরা জেসমিনের আগ্রহই ছিল বেশি। কিন্তু নিয়োগদানের পরে জহুরা জেসমিনই বিড়ম্বনায় পড়ল বেশি। উঠতি বয়সের সুদর্শন এ গৃহশিক্ষককে গৃহে স্থান দেওয়ার ফলে জহুরা জেসমিনের জন্যই সৃষ্টি হলো এক আপদ। বাড়িতে স্বাধীনভাবে চলাফেরা তার বিঘ্নিত হয়ে গেল। মেধাবী আর নামাজি হলেও সালাউদ্দিন এক নব্যযুবক ও তরতাজা তরুণ। তরুণীদের প্রতি তরুণদের স্বভাবজাত আকর্ষণ সালাউদ্দিনের মধ্যে থাকবে না, এটা মোটেই কোনো যুক্তিযুক্ত কথা নয়। বিশেষ করে অত্যন্ত রূপসী বলে জহুরা জেসমিনের খ্যাতি আছে দুর্দান্ত। সবার মুখে শুনে শুনে জহুরা জেসমিন নিজেও এখন বিশ্বাস করে সে একজন রূপবতী মেয়ে। সুতরাং নজরে পড়লেই যে তার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকবে সালাহ উদ্দিন, এটাই স্বাভাবিক। বয়সের ধর্মকে উপেক্ষা করতে অনেক সময় সন্ন্যাসীরাও পারে না। যৌবনের আবেগ আচরণ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সাধারণের পক্ষে সম্ভব নয়। সালাউদ্দিন নিশ্চয় কোনো অসাধারণ কেউ নয়, ফলে সালাউদ্দিনের পক্ষেও তা সম্ভব হবে না। সুযোগ পেলে সালাউদ্দিন আকৃষ্ট হবে তার প্রতি, আর তার তরফ থেকে কিঞ্চিত সাড়া পাওয়া মাত্রই সালাহ উদ্দিনের সে আকর্ষণ উত্তাল হয়ে উঠবে। যৌবনের ধর্মের কাছে স্থান কাল পাত্র সবই গণ্য হয়ে যাবে। এসব কিছু বুঝে জহুরা জেসমিন প্রথম থেকে সতর্ক হল এবং সালাউদ্দিনের নাগাল ও সংস্রব এড়িয়ে চলতে লাগল। কিন্তু একই সাথে একই বাড়িতে 24 ঘন্টা থাকতে গেলে একে অন্যের সংস্রব একেবারেই এড়িয়ে চলা সম্ভব। কোনো না কোনো কারণে এককে অন্যের সামনে এসে পড়তে হয় আর আসতে হয়। নানা প্রয়োজনে জহুরা জেসমিন বাহির বাড়িতে আসে আর কথা বলে চাকর নফর ও অন্যদের সাথে। জরুরি প্রয়োজনে অনেকক্ষণ ধরেই কথা বলতে হয় তাকে এবং থাকতে হয় বাড়ির বাহিরে। এসব ক্ষেত্রে অনেক সময়ই সালাহ উদ্দিনের সরাসরি দৃষ্টির মধ্যে অবস্থান করে সে। সঙ্গে সঙ্গে সেটা আবিষ্কার করতে না পারলেও অনেকক্ষণ পরে সেটা আবিষ্কার করা মাত্রই জহুরা জেসমিন চমকে ওঠে আর দ্রুত পদে পালিয়ে বাঁচে। কিন্তু এসব ক্ষেত্রে সন্ধানী নজর দিয়ে সে যদি লক্ষ্য করত, তাহলে দেখতে পেত ড্যাব ড্যাব করে চেয়ে থাকা তো দূরের কথা, তার এই দীর্ঘক্ষণ অবস্থানের মধ্যে চোখ তুলে তার দিকে একবারও তাকায়নি সালাহ উদ্দিন। সে তাকায়ও না কোনো সময়। কিন্তু এর পরেও থেকে যায় কথা, পালিয়ে বাঁচতে চাইলেও সবসময় পালিয়ে বাঁচা যায় না। অপরিহার্য প্রয়োজনে তাকে আসতে হয় সালাউদ্দিনের সামনে আর কথা বলতে হয় তার সাথে। এই অপরিহার্য প্রয়োজনের একটা হলো তার ছোট 2 ভাই আফাজ ও হাফিজের, অর্থাৎ সালাহ উদ্দিনের 2 ছাত্রের পড়াশোনার খোঁজ খবর করা, আর দ্বিতীয়টি হলো বাজারে যাওয়ার সময় বাজার ফর্দ আর টাকা পয়সা সালাউদ্দিনকে বুঝিয়ে দেয়া। স্কুল কলেজ ছেড়ে এসে যখনই জহুরা জেসমিন বাড়িতে থাকে তখনই এ দায়িত্ব এসে তার ঘাড়ে পড়ে। এবারও তাই পড়েছে। বৃদ্ধ বাপ থাকেন ইবাদত বন্দেগীর মধ্যে নিজের ঘরে আবদ্ধ, আর বাতের রোগী আম্মা থাকেন 24 ঘন্টার 12 ঘন্টায় বিছানায়। বাজারের ঝুট ঝামেলার দিকে নজর দেওয়ার অবকাশ তার বড় একটুও থাকে না। বাজার সরকার নিয়োগ করার আগে আর জহুরা জেসমিনের অনুপস্থিতির কালে এ দায়িত্ব পালন করত কম হুঁশবুদ্ধির লোক জামাল মিয়া। জামাল মিয়া আদি বাস ঢাকায়। সে মীর সাহেবের দূর সম্পর্কে মামাতো ভাই, অর্থাৎ মীর সাহেবের মামার সম্বন্ধীর ছেলে। মাতা পিতা হারিয়ে জামাল মিয়া বাল্যকাল থেকেই তার ফুপার অর্থাৎ মীর সাহেবের মামার বাড়িতে মানুষ হয়। মীর সাহেবের মামাও তাকে উপযুক্ত মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করেন, ভর্তি করেন স্কুলে। কিন্তু জামাল মিয়ার হুঁশবুদ্ধি জন্মলগ্ন থেকে অনেক কম, মেধা আরও কম। এতে করে অতি কষ্টে সামান্য কিছু লেখাপড়া শিক্ষাদানের পরে জামাল মিয়ার শিক্ষকেরা হালটা ছেড়ে দিলেন পুরোপুরি। তারা মীর সাহেবের মামাকে ডেকে পরামর্শ দিলেন, বিদ্যা শিক্ষা দেওয়ার অপচেষ্টা বাদ দিয়ে জামালকে সাংসারিক কাজকর্মের তালিম দিলে তার উপকার করা হবে ঢের ঢের বেশি। কারণ জামাল মিয়ার দ্বারা বিদ্যা অর্জন কস্মিন কালেও সম্ভব নয়। সেই থেকেই শেষ হয় জামাল মিয়ার পড়াশোনা। কিন্তু অল্পবিদ্যা ভয়ঙ্করী, এ কথাটা আদিকাল থেকেই স্বীকৃত। এই অল্প বিদ্যাকে অঢেল বিদ্যারূপে জাহির করতে গিয়ে সে কপাল পুড়িয়েছে নিজের। মীর সাহেবের মামার নিজের ছেলেদের এতে করে কোপ নজরে পড়ে জামাল মিয়াও। তাদের বিদ্রূপে আর অত্যাচারে অতিষ্ঠ হয়ে
মীর সাহেবের মামার বাড়ি ছেড়ে দিয়ে জামাল মিয়া অবশেষে চলে আসে এই মীর সাহেবের বাড়িতে। স্থান আর লোকজনদের ভালো লাগায় আর এখানে তাকে বিদ্রূপ আর অত্যাচার করার কেউ না থাকায় জামাল মিয়া অতপর হস্তচিত্তে এই মীর সাহেবের বাড়িতে খুঁটি গেড়ে বসে যায়। সে আজ প্রায় 15-20 বছর আগের কথা। সেই থেকেই সে বাড়িতে আছে। মাঝে মাঝে তার এই বিদ্যা জাহির করার পদ অভ্যাসটা বাদ দিলে মানুষ হিসেবে জামাল মিয়া খুবই ভালো মানুষ, অত্যন্ত সরল আর সৎ। অপটতার লেশমাত্র তার মধ্যে নেই। মেয়ের বাড়ির সবার প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসার সুগভীর। এই বাড়ির স্বার্থ রক্ষার্থে সর্বদাই সে পণ করে মরণকে। তার চোখের সামনে এ বাড়ির পান থেকে চুন খসার উপায় নেই। এমত অবস্থায় এ বাড়ির সবাই তাকে ভালো না বেসে পারে কি করে? সবাই তাকে ভালোবাসে। তার হাত ছাড়তে বড় একটা কেউ যায় না। তার পাগলামিটুকুকেও এখন সবাই হাসির খোরাক হিসেবে উপভোগ করে। ফলে সেই থেকেই জামাল মিয়া এ বাড়িতে আছে আর দোর্দণ্ড প্রতাপের সাথেই আছে। জহুরা জেসমিনের অনুপস্থিতির সময় আর বাজার সরকার নিয়োগ দেওয়ার আগে এই জামাল মিয়ায় সম্পন্ন করত বাজার সদার কাজ। সম্পন্ন করার বদলে এ কাজটা সে প্রতিদিনই অসম্পন্ন করে বসত। এইটে বলাই বেহতর, কারণ একবারের জায়গায় 5 বার পর্যন্ত বাজারে গিয়েও সে সমুদায় বাজার সদা ঠিক ঠিক বুঝে আনতে পারত না। বাতের রোগী জহুরা জেসমিনের আম্মা বাজারে যে ফর্দ করে দিত, সে ফর্দ উড়ে যেত জামাল মিয়ার বাজারে যাওয়ার 5 মিনিটের মধ্যেই। কোথায় সেটা হারিয়ে যেত জামাল মিয়া তার দিশে করতেই পারত না। ফলে যেসব সদা দরকার তার অনেক কিছুই পড়ে থাকতো বাজারে, আর যেগুলো দরকার নেই এমন অনেক সদায় জামাল মিয়া কিনে আনতো খুঁজে খুঁজে। বাড়িতে এসে বকুনি খেয়ে জামাল মিয়া আবার দৌড়ে যেত বাজারে ওই না আনা জিনিসগুলো আনার জন্যে। কোনো কোনো দিন জামাল মিয়া এমন দৌড় 4-5 বারও দৌড়াত। তবে এতে সে কোনোই ক্লান্তি বোধ করত না বা নারাজ নাখোশও হতো না। আর টাকা পয়সার হিসাব, অল্প বিদ্যা দিয়ে সে যতই কোশেষ করুক, প্রতিদিন 5-10 টাকা গচ্চা দিয়ে আসাটা সে কিছুতেই রোধ করতে পারত না। এ অবস্থায় এখন বাড়িতে এসেছে মাইনে করা বাজার সরকার, আর লম্বা ছুটিতে এখন বাড়িতে রয়েছে জহুরা জেসমিন। এতে করে বাতের রোগী আম্মার বদলে বাজারের দিকটা এখন সামাল দিতে হচ্ছে জহুরা জেসমিনকেই, অর্থাৎ সালাহ উদ্দিনের বাজারের ফর্দ ও টাকা পয়সা বুঝে দেয়া আর বাজার অন্তে বাজার সদাসহ খরচের হিসাবটা বুঝে নেওয়ার কাজটা করতে হচ্ছে তাকেই। সেদিন অনেক বেলা হয়ে যাওয়ার পরও বাজার করার কোনো উদ্যোগ নেওয়া হলো না। ফর্দ লিখে নিয়ে জহুরা জেসমিন কদম আলী ও সালাউদ্দিনের অপেক্ষায় রইল। তরতর করে বাড়তে লাগলো বেলা। টাকা পয়সা বুঝে নিতে এখনও কেউ এলো না। অবশ্য প্রাথমিকভাবে এ কাজটা বাড়ির চাকর কদম আলীই করে। ফর্দ তৈরি করার পরে জহুরা জেসমিন কদম আলীকে তলব দেয়, আর কদম আলীর মারফত ফর্দ ও টাকা পয়সা বুঝে নিতে ডেকে আনে সালাহউদ্দিনকে। আজ তাদের কারো পাত্তা নেই। অপেক্ষা করে করে জহুরা জেসমিন ক্ষিপ্ত হয়ে উঠল। বাড়ির ভেতরে কাউকে কোথাও না পেয়ে কদম আলী ও সালাউদ্দিনের খোঁজে এবার সে ক্ষিপ্ত পদ বিক্ষেপে বাড়ির বাইরে আসতে লাগল। ভেতর বাড়ি থেকে বাহির বাড়িতে আসতে গেলে করিডোরের মতো একটা গলিপথ পেরিয়ে বাহির বাড়িতে আসতে হয়, অর্থাৎ বাড়ির পূব ভিটেই পাশাপাশি ও লম্বালম্বী 2টি বাইরের ঘর থাকায় এই 2 ঘরের মাঝখানে তৈরি হয়েছে এই করিডোর বা গলিপথ। বাইরে আসার আরও কিছু ছোটখাটো পথ থাকলেও এই করিডোরটাই প্রধান পথ। করিডোরটা পার হয়ে এলে সামনে পড়ে বাহির আঙ্গিনা। হাতের ডাইনে যে ঘরটি পড়ে সেটা সাজানো গোছানো বৈঠকখানা। বাম পাশের ঘরটি 2 কক্ষে বিভক্ত। এক কক্ষ ছেলেদের পড়ার ঘর আর অপর কক্ষ সালাহ উদ্দিনের থাকার ঘর। করিডোর পার হয়ে এসে বাহির আঙ্গিনায় পা দিলে হাতের ডাইনে বাঁয়ে টবে রাখা কয়েকটা পাতা বাহারের ঝাড়। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য করিডোরের মাথায় দুদিকে 2টি করে পাতাবাহারের বড় বড় ঝাড় স্থাপন করা হয়েছে। টবে রাখা হলেও নিয়মিত পরিচর্যার কারণে ঝাড়গুলো বেশ সতেজ হয়ে উঠেছে। ডাল গজিয়েছে বড় বড়, পাতা গজিয়েছে প্রচুর। করিডোর পার হয়ে বাড়ির আঙ্গিনায় আসতে জহুরা জেসমিনের নজরে পড়ল বাম পাশের ঝাড়গুলো ঘেঁষে দাঁড়িয়ে আছে কে একজন। দেখেই তার মনে হলো লোকটি কদম আলী। এটি মনে হওয়ার সাথে সাথে জ্বলে উঠল জহুরা জেসমিনের শরীর। সে সক্রোধে বলল, বা বা বা, এই যে হুজুর বাহাদুর এখানে, তুমি এখানে এসে হাওয়া খাচ্ছ? সালাউদ্দিন মিয়াকে ডাকতে এসেছ নিশ্চয়, আর ডাকতে এসে গাটা এলিয়ে দিয়েছ বাতাসে। তা কোথায় সে সালাউদ্দিন মিয়া? বেলা দুপুর হয়ে গেল, তবু খোঁজ পাওনি তার?
ভেবেছে কি লোকটা ছেলে পড়ানোর সাথে বাজার করার জন্যেই রাখা হয়েছে তাকে? সে কি ভেবেছে বাজার করার কাজটা না করলেও আমরা তাকে জামাই আদরে রাখবো, বসে বসে খাওয়াবো আর কাড়ি কাড়ি টাকা মাইনে দেব? কোথায় গেল সালাউদ্দিন মিয়া? যেখানে থেকে হোক তাকে খুঁজে আনো, আর চরম কথা শুনিয়ে দেব তাকে। যাও, কোথায় গেল সে? খুঁজে আনো জলদি। ভালো করে না দেখে একতরফাভাবে বকে গেল জোহরা জেসমিন। তার এই ঝড়ের মুখে পাতাবাহারের ঝাড়ের আড়ালে দাঁড়ানো লোকটা কোনো সুযোগই পেল না কথা বলার। জোহরা জেসমিন থামলে এবার ওই আড়াল থেকে জবাব এলো, আমি কোথাও যাইনি মেম সাহেব। কদমালির অপেক্ষায় আমি এ ভেতরে যাওয়ার রাস্তার মুখে দাঁড়িয়ে আছি। বিনে ডাকে তো আর বাড়ির ভেতরে যেতে পারি না, তাই প্রায় প্রহর খানেক ধরে দাঁড়িয়ে আছি এখানে, কিন্তু কদমালির কোনো সাড়া শব্দ পাচ্ছি না। অন্যদিন তো এর অনেক আগেই আমাকে ডাকতে আসে কদমালি। বাঘ দেখারও অধিক চমকে উঠল জোহরা জেসমিন। ভালো করেছে কদমালির বদলে সেখানে সালাউদ্দিনকে দেখা মাত্র লজ্জায় কুঁকড়ে গেল সে। ওমা, আপনি, মানে তুমি, বলে একটা আওয়াজ দিয়ে ওড়ি মড়ি বাড়ির ভেতরে দৌড় দিল জোহরা জেসমিন। কদম আলী তখন বাড়িতেই ছিল না। বাড়ির মালিক মীর সাহেব সকালবেলা কদম আলীকে কি এক কাজে ও পাড়ায় পাঠিয়েছিলেন। কাজ সেরে কদম আলী যথাসময়ে ফিরে আসতে পারেনি। কাজ শেষ না হওয়ায় কদম আলী আটকে ছিল ও পাড়াতেই। যখন সে ফিরে এলো তখন অনেক বেলা হয়ে গেছে, আর জামাল মিয়ার হাত থেকে বাজারের ফর্দ ও টাকা পয়সা বুঝে নিয়ে সালাহউদ্দিন মিয়া বাজারে গেছে একাই। বাজার করে এসে সালাউদ্দিন বাজার সদা ও টাকা পয়সা জোহরা জেসমিনকে বুঝিয়ে দিতে এলো। না বুঝে সালাউদ্দিনকে অতগুলো অপ্রিয় কথা শোনানোর কারণে মানসিকভাবে জোহরা জেসমিন অনেকটাই নাজুক ছিল। লজ্জার ভাব তখনও তার পুরোপুরি কাটেনি। বাজার নিয়ে সালাউদ্দিন তার সামনে এলে জোহরা জেসমিন চোখ তুলে সালাউদ্দিনের দিকে সরাসরি তাকাতে পারল না। বাজার খরচ অন্তে সেদিন 1 টাকা 8 আনা বেঁচে গিয়েছিল। হিসেব দেওয়ার পরে সালাউদ্দিন সে 1 টাকা 8 আনা পয়সা জোহরা জেসমিনের সামনের টেবিলের উপর রাখলে চোখ না তুলে জোহরা জেসমিন বলল, থাক থাক, ও কয়টা পয়সা আর ফেরত দিতে হবে না, ওটা তুমি রেখে দাও। জোহরা জেসমিন সালাহউদ্দিনকে আপনি না বলে এ তুমি বলার পেছনে ছোট্ট একটা ঘটনা আছে। বাজারের টাকা পয়সা বুঝে দেয়া আর হিসাব বুঝে নেয়ার কালে জোহরা জেসমিন সালাউদ্দিনকে আপনা আপনি বলে সম্বোধন করা শুরু করে, কিন্তু বাদ সাধে জামাল মিয়া। সালাউদ্দিনকে আপনা আপনি করতে দেখে একদিন জামাল মিয়া নাক ছিটকিয়ে বলে, এ কি আদিক্ষেতা শুরু করাইছো আম্মাজান? তুমি কলেজে পড়া মাইয়া আর এইটা একটা স্রেফ ক্লাস 8 পড়া আদমি, এর উপর আবার হে নকরি করে তোমাদের বাড়িতে, তোমরা তার মুনিব। তুমি তারে আপনি আপনি করলে লোকে হুনে বলবে কি, সবাই হাসবো না? থতমত খেয়ে জোহরা জেসমিন চাচা বলে মুখ তুললে জামাল মিয়া জোর দিয়ে বলল, তুমি বলবে তুমি, হ্যাঁ রে তুমি কইবা, যেটা যেহানে মানায় হেটা বলাই ভালো। জোহরা জেসমিন এ কথায় ইতস্তত করতে থাকলে সালাউদ্দিন মিয়াও জোর দিয়ে বলেছিল, জি মেম সাহেব, জি, আপনি আমাকে তুমিই বলবেন। আপনারা আমাকে আপনি আপনি করলে শুনতে আমারও খুবই খারাপ লাগে। এ নিয়ে সেদিন অনেকক্ষণই কথা কাটাকাটি হয়, কিন্তু সালাউদ্দিনের পীড়াপিড়িতে জোহরা জেসমিন অবশেষে সালাহউদ্দিনকে তুমি বলে সম্বোধন করা শুরু করে। থাক সে কথা। সালাউদ্দিনকে বিনা দোষে তিরস্কার করায় জোহরা জেসমিন সেদিন অনেকটাই অপ্রকৃতিস্থ ছিল, আর সে কারণে সে যথেষ্ট আগ্রহী ছিল সালাউদ্দিনের প্রতি সহৃদয় আচরণ করার জন্যে। তাই বাজার খরচন্তে বেঁচে যাওয়া 1 টাকা 8 আনা পয়সা সালাউদ্দিনের টেবিলের উপর রাখলে জোহরা জেসমিন সহৃদয় কণ্ঠে বলল, থাক থাক, ও কয়টা পয়সা আর ফেরত দিতে হবে না, ওটা তুমি রেখে দাও। কথাটা ঠিক বুঝতে না পেরে সালাউদ্দিন বলল, জি, রেখে দেব মানে? জোহরা জেসমিন বলল, মানে ওটা তুমি নেবে, ওটা আর ফেরত দিতে হবে না। সালাউদ্দিন বলল, আমি নেব কি রকম, আমি নিয়ে কি করব? মাটির দিকে চেয়ে থেকে জোহরা জেসমিন স্মিত হাসে বলল, কি আবার করবে, স্টেশনের দিকে বেড়াতে গেলে চা বিস্কুট খাবে। কথার মাঝে সালাউদ্দিন বলল, চা বিস্কুট খাবো তা কেমন? এই পয়সা দিয়ে চা বিস্কুট খাবো কেন? খাবে, তাতে দোষ কি? দোষ তো আছেই মেম সাহেব, এ পয়সা তো আমার পয়সা নয়। তোমার পয়সা নয় কেন? আমি তো তোমাকে দিয়ে দিচ্ছি এই পয়সা। দিয়ে দিচ্ছেন কেন? আমার মাইনে থেকে পরে কেটে নেবেন এই হিসাবে? আরে ছি ছি, কি যে বলো, এই কয়টা পয়সা তোমার বেতন থেকে কেটে নেব আমি? তবা তবা, ওটা তোমাকে বকশিস দিচ্ছি।
এবার সালাউদ্দিনের কণ্ঠস্বর গম্ভীর হল। বলল, মাফ করবেন মেম সাহেব, আমি কোনো বকশিস নেই না। চোখ এবার তুলতে হলো জোহরা জেসমিনকে। সালাউদ্দিনের মুখের দিকে সরাসরি চেয়ে সে বলল, বকশিস নেও না মানে আমি কোনো বকশিস বা দান অনুদান নেই না, ওতে নিজেকে বড়ই খাটো করা হয়। বলো কি, নিজেকে খাটো করা হয়? জি মেম সাহেব, ওটাকে ভিক্ষাবৃত্তির কাছাকাছি একটা কিছু বলেই আমি মনে করি। ওটা আমার মান সম্মানে লাগে। রাগ হলো জহুরার। বলল, বকশিস বা দান অনুদান নেয়াকে তুমি ভিক্ষাবৃত্তির কাছাকাছি মনে করো? জি মেম সাহেব, ওটা মানুষকে ভিক্ষাবৃত্তির দিকে অনুপ্রাণিত করে। বটে, সেজন্য ওসব তুমি নাও না? এতটাই বড় লোক তুমি? মেম সাহেব, তোমার কোনো পয়সা কড়ির দরকার নেই? জরুর আছে মেম সাহেব, পয়সা কড়ির দরকার আছে বলেই তো আপনাদের এখানে নকরি করতে এসেছি। মাস অন্তর মাইনে পেলে তবে নতুন জামা কাপড় কিনব। দেখুন না, জামাটা আমার 2-3 জায়গা ছিঁড়ে গেছে, পাজামারও কাহিল অবস্থা। তবু বকশিস দান নেবে না? এই চাকরিটা যদি না পেতে, তাহলে কায়িক পরিশ্রম করে পয়সা উপার্জন করতাম, মোট টানতাম, ইট ভাঙতাম। আল্লাহ তাআলা আমাকে এ দুখানা হাত দিয়েছেন কি করতে? ভিক্ষে করে খেতে? অন্যের কাছে সাহায্যের জন্য হাত পাততে? আল্লাহ তাআলা হাত দিয়েছেন রোজগার করে খাওয়ার জন্যে, ভিক্ষে নেওয়ার জন্য নয়। সালাউদ্দিনের এই দীপ্ত বক্তব্যের মুখে জোহরা জেসমিন বাক হারিয়ে ফেলল। ক্ষণকালের জন্য সে কোনো কথাই বলতে পারল না। জোহরা জেসমিনের সামনে এমন জোর গলায় কথা বলার জন্যে সালাউদ্দিনও ক্ষণিকের তরে নীরব হয়ে গেল। মুখে তার তৎক্ষণাৎ কোনো বাক্য স্ফুরণ হল না। পরে সে বিনীত কণ্ঠে বলল, অপরাধ নেবেন না মেম সাহেব, নাখোশ হবেন না আমার কথায়। আপনিই বুঝে দেখুন, স্বাবলম্বী হওয়াটা কি প্রত্যেকের উচিত নয়? জোহরা জেসমিন আর বুঝে দেখবে কি? সালাউদ্দিনের নির্মল চালচলনে জোহরা জেসমিন আগে থেকে অনেকটা প্রীত ছিল। আজ সালাউদ্দিনের রাখা ওই 1 টাকা 8 আনা পয়সা আরও আশ্চর্যান্বিত করল তাকে। ধন্যবাদ মেম সাহেব বলে হাত তুলে ছোট্ট একটা সালাম দিয়ে ঈষৎ হেসে সেখান থেকে চলে গেল সালাউদ্দিন আহমদ। জোহরা জেসমিনের ভাই আফাজ ও হাফিজ নামের ছেলে দুটি অনেকটা উচ্ছৃঙ্খল ও বেয়াড়া গোছের। শক্ত শাসন ও উপযুক্ত শিক্ষকের অভাবে এই ছেলে দুটির আদব কায়দা আর লেখাপড়া এখনও ঠিকমতো হয়নি। খুবই তারা চঞ্চল আর অস্থির এবং তাদের মন মগজ দুষ্টুমিতে ভরা। লেখাপড়ায় এদের মন আদৌ নেই। অবশ্য মেধার দিক দিয়ে খুব একটা খারাপ এরা নয়, এরা অনেকটাই মেধাবী, কিন্তু দুষ্টু স্বভাবটাই এদের মেধা বুদ্ধি সব আচ্ছন্ন করে রেখেছে। সালাউদ্দিন এই বাড়িতে নকরিতে বহাল হওয়ার সময় এই ছেলে দুটি বাড়িতে ছিল না। বেশ কিছুদিন পরে তারা বাড়িতে ফিরে এলেও এই নয়া শিক্ষকের আশেপাশে তারা ভিড়ল না। দূরে দূরে থেকে আরও কটা দিন কাটিয়ে দিল। এরপরে তাদের যখন পড়াতে বসল সালাউদ্দিন, তখন সে দেখল কাজটা খুবই দুরূহ। প্রথম দিন তো তাদের 10টা মিনিটও পড়ার টেবিলে বসিয়ে রাখতে পারল না। একটু অন্যমনস্ক হতেই চোখের পলকে ছেলে দুটো অদৃশ্য হয়ে গেল। কোথায় গেল তার কোনো হদিশই পেল না সালাউদ্দিন। দ্বিতীয় দিন তাদের ডেকে এনে পড়ার টেবিলে বসালেও ক্ষণকাল পরেই তারা দৌড় দিয়ে উঠে গেল পড়ার টেবিল থেকে এবং দরজার কাছে এসে 2 হাতের আঙ্গুল 2 কানের কাছে নিয়ে এবং জিহবা বের করে আঙ্গুল ও জিহবা একসাথে নেড়ে সালাউদ্দিনের প্রতি ভেঙচি কাটতে কাটতে দৌড়ের উপর পালিয়ে গেল। শিক্ষককে ভেঙচি কেটে পালিয়ে আসার আনন্দে হাসিতে তারা লুটোপুটি খেতে লাগল। তারপরের দিন জোহরা জেসমিন শক্ত একখানা বেত এনে সালাউদ্দিনের হাতে দিয়ে বলল, কি ব্যাপার, 2 দিন ধরে ছেলে দুটো তোমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কেটে পড়ল, আর তুমি চুপচাপ বসে বসে তাই দেখলে? একটা ধমক দিতে পারলে না? সালাউদ্দিন বলল, না মানে ওদের মানসিকতাটা কি, অর্থাৎ ওরা কি কারণে পড়াশোনাটাকে ভয় পায়, আমি সেইটাই স্টাডি করার চেষ্টা করছি। জোহরা জেসমিন বলল, স্টাডি করার চেষ্টা করছো? আজীবন চেষ্টা করলেও ওদের মানসিকতা স্টাডি করা শেষ হবে না তোমার। আগের শিক্ষকেরা তবু 2-1 ঘন্টা ওদের পড়ার টেবিলে আটকে রাখতে পেরেছিলেন। ওরা ভয় করত ওই শিক্ষকদের, কিন্তু তোমাকে তো দেখছি ওরা গ্রাহ্যই করে না। গ্রাহ্য না করলে ওদের তুমি পড়াবে কি করে? সালাউদ্দিন আমতা আমতা করে বলল, হ্যাঁ তা তো ঠিকই, সেজন্যই তো প্রথম দিন বলেছিলাম আমার ছোট 2টি ভাই আছে, তারা খুবই অস্থির ও চঞ্চল, ওদের কি পড়াতে পারবে? তুমি তো সেদিন নির্দ্বিধায় বলেছিলে হ্যাঁ পারবো। এই কি তোমার পারার নমুনা? জবাবে সালাউদ্দিন টেনে টেনে বলল, তা কথা হলো পারবো ঠিকই, তবে কয়েকটা দিন সময় লাগবে। জোহরা জেসমিন ঝাঁজের সাথে বলল,
এরকম ভেজা বেড়াল হয়ে থাকলে কয়েকটা বছর সময় নিলেও তুমি তা পারবে না। জি, মার দেওয়া শুরু করো। এই যে বেত রইল, মার দিতে তেমন একটা না পারলেও মার দেওয়ার ভাব করো, শাসন গর্জন করো, তবে ওরা গ্রাহ্য করবে তোমাকে, আর ওদের মন বসবে লেখাপড়ায়। তা কি ঠিক হবে? মেরে পিঠে পড়ালে জরুর ঠিক হবে। কোনো ছেলে যদি সহজ মনে লেখাপড়ায় আগ্রহী না হয়, তাকে মেরে পিঠেই পড়াতে হয়। কথায় বলে, টু স্পেয়ার দি রড স্পয়েল দি চাইল্ড। বেত রেখে দেবে তো ছেলে বকে যাবে, বখাটে হয়ে যাবে। ছেলেকে থাবা, বুড়োকে বাবা, শাস্ত্রীয় বচন বুঝলে? এগুলো মিথ্যা হয় না। তা মানে? তবু মানে করবে না। এ বেত রাখো। আমি আমার ভাই হাফিজকে এ পড়ার ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরের দিক দিয়ে দরজা বন্ধ করে দিচ্ছি, দেখি ওরা পালাই কি করে। মেম সাহেব, বাইরে দরজার পাশে কদমালি বসে থাকবে। বেত মেরে মেরে ওদের কাছ থেকে পড়া আদায় করে নাও। যে পড়া দেবে সে পড়া তৈরি করে ওরা ঠিক ঠিক তোমাকে দিতে পারলে তবেই ওদের ছুটি দেবে, তার আগে নয়। কদমালিকে ডাক দিলে সে দরজা খুলে দেবে। কথা মতোই কাজ হলো। জোহরা জেসমিন তার ভাই দুটোকে ধরে এনে পড়ার ঘরে ঢুকিয়ে দিল এবং বাইরের দিক দিয়ে দরজা বন্ধ করে কদম আলীকে দরজার পাশে বসিয়ে দিল। জোহরা জেসমিনের ভাই আফাজ ও হাফিজ জোহরা জেসমিনকে অনেকটাই ভয় করত। জোহরা জেসমিন তাদের এনে পড়ার ঘরে ঢুকিয়ে দেওয়ার পর বাইরের দিক দিয়ে দরজা বন্ধ করে দিলে আর স্যারের অর্থাৎ সালাউদ্দিনের হাতে মোটা ব্যাট দেখে দুই ভাই আপাতত ঘাবড়ে গেল এবং খামোশ হয়ে এসে পড়ার টেবিলে বসল। সালাউদ্দিন তাদের দুজনের ইংরেজি বই দুটি খুলে ছোট ছোট দুটি প্যারা দুজনকে অর্থসহ পড়িয়ে শোনাল এবং দুজনকে সেই প্যারা দুটি পড়তে বলল, প্রতিটি শব্দের বানান আর অর্থ এখনই রপ্ত করা চাই। যে শব্দের অর্থ ভুলে যাবে আমাকে জিজ্ঞেস করে সেটা ঠিক করে নেবে। ওরা যখন ধরব বানান আর অর্থ ঠিকমতো বলতে পারলে তবেই তোমাদের ছুটি, নইলে আজ আর তোমাদের ছুটি নেই। হাতের বেতটা একপাশে রেখে দিল সালাউদ্দিন। আফাজ ও হাফিজ অতঃপর সুবোধ ছেলের মতো নতমস্তকে তাদের পড়া পড়তে শুরু করল। কিন্তু 10টা মিনিটও গেল না, এরই মধ্যে দূর হলো তাদের সুবুদ্ধি, আর দুর্বুদ্ধি এসে ভর করলো তাদের মাথায়। দুজনই তাদের বই দুটো নিয়ে অন্যদিকে মুখ করে ঘুরে বসল আর পড়তে পড়তে মাঝে মাঝে চাপা কণ্ঠে ব্যাঙ ও কুকুরের ডাক ডাকতে লাগল। সালাউদ্দিন তা লক্ষ্য করল তখনই, কিন্তু লক্ষ্য করেও সে কিছুই বলল না। স্যার কিছু বলছে না দেখে তাদের সাহস বেড়ে গেল, তাই আফাজ ও হাফিজের মুখে যথাক্রমে ব্যাঙ ও কুকুরের ডাক ক্রমশ উচ্চ হয়ে উঠতে লাগল। আফাজ এক সময় কিছুটা বেখেয়ালেই তার ব্যাঙের ডাকটা খুবই শব্দ করে ডেকে ওঠে। ওহো করে হেসে উঠল সালাউদ্দিন। চমকে গেল আফাজ ও হাফিজ। ক্রোধের পরিবর্তে সালাউদ্দিনকে সশব্দে হাসতে দেখে ভ্যাবাচাকা খেয়ে তারা স্যারের মুখের দিকে তাকালো। হাফিজকে লক্ষ্য করে সালাউদ্দিন হাসতে হাসতে বলল, হলো না। হতবুদ্ধি হয়ে আফাজ ভয়ে ভয়ে বলল, কি হলো না স্যার? সালাউদ্দিন হাসি মুখে বলল, তোমার ব্যাঙের ডাকটা ঠিক মতো হচ্ছে না, ওভাবে ব্যাঙ ডাকে না। আফাজ ফের ভয়ে ভয়ে বলল, জি? সালাহ উদ্দিন বলল, আমাদের বাড়ির সামনে একটা ডোবা আছে। গ্রীষ্মকালে হঠাৎ যখন বড় ঢল নামে ওই ডোবা ভরে যায়, তখন অনেক কোলা ব্যাঙ কোথেকে এসে ওই ডোবায় উথাল পাথাল সাঁতার কাটে, আর সবাই মিলে বিপুল শব্দে ডাকতে থাকে, তার ডাক। রাগের বদলে স্যারের শান্তশিষ্ট ভাব আর মুখে হাসি দেখে আফাজের মনের ভয়টা দূর হয়ে গেল। সেবার উৎসাহ ভরে প্রশ্ন করল, আপনি সেটা দেখেছেন স্যার? সালাউদ্দিন বলল, দেখেছি বলেই তো বলছি। স্যার, তোমাদের বাড়ির সামনে তো একটা মস্ত বড় ডোবা আছে। গরমের পর হঠাৎ বৃষ্টি হয়ে ও ডোবাটা ভরে গেলে দেখবে কত কোলা ব্যাঙ সেখানে সাঁতার কাটছে আর একসাথে সবাই তার স্বরে ডাকছে। তখন খেয়াল করলে দেখতে পাবে ব্যাঙ কিভাবে ডাকে, তোমার মতো ওইভাবে ডাকে না। ইতোমধ্যে হাফিজের মনেও সাহস এসে গিয়েছিল। সে ফস করে প্রশ্ন করল, ব্যাঙ কিভাবে ডাকে? আপনি তা জানেন স্যার? সালাহউদ্দিন বলল, জানি তো, না জানলে কি এমনি বলছি। ছেলে দুটি এবার খুবই উৎসাহ ভরে দ্রুত স্যারের দিকে সরে এসে বসল। বিপুল আগ্রহে আফাজ প্রশ্ন করল, তাহলে সেটা কি একটু শোনাবেন স্যার, সামান্য একটু? সালাউদ্দিনও উৎসাহী কণ্ঠে বলল, শুনতে চাইলেই শোনাবো। আর ছেলে দুটিকে পায় কে? তারা দুজনেই স্যারের দিকে ঝুঁকে পড়ে আকুল কণ্ঠে বলল, তাহলে শোনান স্যার, একটু শোনান স্যার, দোহাই স্যার। সালাউদ্দিন এবার ব্যাঙের মতো করে সুর করে
গলার গভীর থেকে বলল, ঘ্যাঁ ঘু ঘ্যাঁ ঘু ঘ্যাঁ ঘু। কয়েকবার ঘ্যাঁ ঘু করার পর সালাউদ্দিন হেসে উঠে বলল, এভাবে, বুঝলে, এভাবে ডাকে, তোমার মতো স্রেফ ঘ্যাং করে না। আফাজ সোল্লাসে বলল, হ্যাঁ স্যার, ঠিকই তো, ব্যাং তো এভাবেই ডাকে, আমারটা ঠিক ঠিক হয়নি। আফাজ থামতে হাফিজ প্রশ্ন করল, আমারটা ঠিক হয়েছে স্যার, আমার কুকুরের ডাকটা? সালাউদ্দিন এবারও হাসি মুখে বলল, না না, তোমারটাও পুরোপুরি ঠিক হয়নি, কুকুরও ঠিক ওইভাবে ডাকে না। হাফিজ প্রশ্ন করল, তাহলে কিভাবে ডাকে স্যার? সালাউদ্দিন বলল, কুকুরেরা সাধারণত অচেনা মানুষ দেখলে বা দূরে কোথাও অন্য কোনো কুকুর ডাকছে শুনলে সঙ্গে সঙ্গে ডেকে উঠে। তখন তারা ঘন ঘন কয়েকবার হাও হাও শব্দ করে, পরে লম্বা করে ডাকে, হাউ। এবার ছাত্র শিক্ষক তিনজনে একসাথে হেসে উঠল। হাফিজ বলল, আপনি শেয়ালের ডাক জানেন স্যার? শেয়ালের ডাক ডাকতে পারেন? সালাহুদ্দিন বলল, খুব পারি, শেয়ালের ডাক, ছাগলের ডাক সব ডাকতে পারি। হাফিজ বলল, তাহলে শেয়ালের ডাকটা একটু শোনান না স্যার। সালাউদ্দিন বলল, তা হবে কি করে? তোমরা যা বলবে তাই আমি করব, আর আমি যা বলবো তা তোমরা করবে না, এমন হলে হবে কি করে? আমার কথা ঠিক ঠিক শুনলে তোমাদের কথা আমি ঠিক ঠিক শুনব। আফাজ সাগ্রহে প্রশ্ন করল, কি আপনার কথা স্যার? আপনার কথা বলুন, আমরা ঠিক ঠিক তা শুনব। সালাউদ্দিন বলল, ওই যে তোমাদের পড়া দেখিয়ে দিলাম, বানান আর অর্থসহ ওই পড়া ঠিকমতো করে দিতে পারলে আগামীকাল তোমাদের আমি শেয়ালের ডাক, ছাগলের ডাক সব শোনাব। এরকম আগ্রহ ভরে আফাজ ফের প্রশ্ন করল, সত্যি শোনাবেন স্যার? সালাউদ্দিন বলল, 100 বার শোনাব। আজকের পড়াটা তৈরি করে দাও, কালকেও সব ডাক অবশ্যই শোনাব। আফাজ এবার ব্যস্ত কণ্ঠে বলল, ঠিক আছে স্যার, একটু সময় দিন, এখনই আমরা আমাদের পড়া তৈরি করে দিচ্ছি। বলে সে হাফিজকে উদ্দেশ্য করে বলল, এ হাফিজ, পড়, শিগগির তৈরি কর পড়া। অতঃপর দুই ভাই গভীরভাবে পড়াশোনায় মনোনিবেশ করল এবং তারা যে মেধাবী মিনিট বিশেকের মধ্যে তারা সেটা প্রমাণ করে ছাড়ল। মিনিট বিশেক এক মনে পড়ার পরে তাদের অনুরোধে সালাউদ্দিন তাদের পড়া ধরলে সালাউদ্দিনকে অবাক করে তারা হুড়হুড় করে প্যারা দুটি পড়ে দিল এবং প্রতিটি শব্দের বানান ও অর্থ নির্ভুলভাবে বলে দিল। ভুল কিছুই হল না। পড়া তৈরি করার সময় মাত্র কয়েকবার স্যারকে জিজ্ঞেস করে কয়েকটা শব্দের অর্থই তারা খেয়াল করে নিয়েছিল। এর বেশি আর কোনো কসরতই করতে হয়নি তাদের। শেয়ালের ডাক শোনার আশায় পরের দিনও ওই একইভাবে ছেলে দুটি তাদের পড়া নির্ভুলভাবে তৈরি করে দিল, আর বিনিময়ে সালাহ উদ্দিনেও হাসি খুশি পরিবেশ তৈরি করে কিছুক্ষণ তাদের শেয়াল ও ছাগলের ডাক শুনিয়ে দিল। অতঃপর জমে উঠল ছাত্র শিক্ষকের মধ্যে মধুর সম্পর্ক। সালাউদ্দিন মাঝে মাঝে তাদের ছোট ছোট আর মজার মজার গল্প শোনায়, আর ছেলে দুটিও তাদের দৈনন্দিন পড়া ঠিক ঠিক তৈরি করে দেয়। এরপর আর কোনো জীব জানোয়ারের ডাক ডাকতে হয় না বা গল্প শোনানোরও বেশি প্রয়োজন পড়ে না। স্যারের মধুর সান্নিধ্য পাওয়ার আশাতে দুই ভাই যথাসময়ে পড়ার ঘরে ছুটে আসে, কোনো কোনো দিন কিছুটা আগেই ছুটে আসে। এরই মাঝে হাফিজ একদিন হঠাৎ প্রশ্ন করল, স্যার, আপনি গান জানেন? ফান্দে পড়িয়া বগা কান্দেরে, এ গান? মুখ তুলে সালাউদ্দিন প্রশ্ন করল, কেন, হঠাৎ এই গানের কথা বলছো কেন? হাফিজ বলল, এই যে স্যার, আমার বইতে বকের ছবি আছে, বকটা পুঁটি মাছ ধরে খাচ্ছে, এই পুঁটি মাছ খেতে গিয়েই তো বক ফাঁদে পড়ে, তাই না স্যার? সালাউদ্দিন বলল, হ্যাঁ, অনেকটা তাই। হাফিজ বলল, স্যার, কদমালি মাঠ থেকে আস্তে আস্তে ওই গানটা গাই, বড়ই সুন্দর গান, আপনি কি গানটা জানেন স্যার? সালাউদ্দিন বাধা দিয়ে বলল, দূর পাগল, পড়ার ঘরে গান গাওয়া যায়? এসব গান গাইতে হলে মাঠে বা নদীর ধারে যেতে হয়, বিকেলে আমার সাথে নদীর ধারে বেড়াতে যেও, শুনিয়ে দেব। হাফিজ বলল, জি স্যার, জি স্যার, তাহলে রোজ আপনার সাথে বেড়াতে যাব। শুনে আফাজ বলল, আমিও যাব স্যার, আমিও যাব। সব সময় এক জায়গায় ঘুরপাক খেতে ভালো লাগে না, শুধু বাড়ি আর এই পাড়াটা, এর বাইরে যাওয়াই হয় না। সালাউদ্দিন বলল, বেশ তো, যাবে, বেড়ানোর সময় ফাঁকা আর খোলা জায়গায় বেড়ানোই তোই ভালো। এভাবে দিনে দিনে গৃহশিক্ষকের সাথে এদের এতই নিবিড় সম্পর্ক গড়ে উঠল যে স্যারের প্রশংসা ছাড়া এদের মুখে আর কোনো কথাই বেশি শোনা যায় না। সেই সাথে স্যারের সঙ্গ ছাড়া আর কারো সঙ্গই
অধিক ভালো লাগে না তাদের। পাশাপাশি পড়াশোনাতেও তারা এতটাই মনোযোগী হলো যে স্যার আর বই বই আর পড়াকেই তারা তাদের দিবারাত্রির সাধনা বানিয়ে নিল। এতে ফলাফল যা হবার তাই হলো। স্কুলের পরীক্ষায় যারা পাস করতেই পারত না, হাফ ইয়ারলি পরীক্ষায় তারা প্রথম স্থান দখল করল। এটা দেখে স্কুলের শিক্ষকেরা সবাই অবাক। সবার মুখে এক কথা, একই বিস্ময়, একই বিস্ময়। অবাক হলো ছেলে দুটির অভিভাবকেরাও। ফল বেরোনোর পর জহুরা জেসমিন দুই চোখ কপালে তুলে সালাহউদ্দিনকে প্রশ্ন করল, কি তাজ্জব! লেখাপড়ায় ওদের এতটা উন্নতি কি করে হলো? এমন একটা অসম্ভবকে তুমি সম্ভব করলে কি করে? জবাবে সালাহউদ্দিন হাসি মুখে বলল, মেম সাহেব, ম্যাজিক, স্রেফ ম্যাজিক।